তো আমরা জানি যে একটা পরিবারের শীর্ষ কর্তা যখন দুর্বল হয় তখন কিন্তু বাদবাকি আত্মীয় স্বজনরা কিন্তু নিজেদের মতন চলার চেষ্টা করে বা একটা কনফ্লিক্টের কিন্তু সবসময় সৃষ্টি হয়। আপাতত ইন্ডিয়ান ফুটবলের যে অবস্থা, পার্টিকুলার এই এক্সাম্পলটাই কিন্তু আমার মাথায় আসলো যে কোথাও বড় কর্তা হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, যে এই মুহূর্তে লিগ কন্ডাক্ট করতে কিন্তু ব্যর্থ। আর বাদবাকি যে আত্মীয় স্বজনরা সেটা কিন্তু আইএসএল ক্লাবস, আই লিগ ক্লাবস, এরকম বিভিন্ন রকম এনটিটি। তো গতকাল কিন্তু এজিএম ছিল, অ্যানুয়াল গ্র্যান্ড মিটিং এআইএফএফ এর থ্রু সেটা কন্ডাক্ট করা হয়েছিল। তার মোটোটা কিন্তু শুধুমাত্র এটাই ছিল যে ইন্ডিয়ান সুপার লিগ বা ইন্ডিয়ান টপ টায়ার লিগ কবে চালু হচ্ছে বা কিভাবে চালু হবে এইটা ফাইনালাইজ করার জন্য। তো সেই রিগার্ডিং কিন্তু আইএসএল ক্লাবসগুলো, আই লিগ ক্লাবসগুলো তাদের যে কনসোর্টিয়াম তৈরি হয়েছিল সেই কনসোর্টিয়াম কিন্তু গতকাল সাবমিট করেছে এআইএফএফ কে। তারপরে কিন্তু এআইএফএফ তাদের একদম লাস্ট অ্যান্ড ফাইনাল রোড ম্যাপ নিয়ে আসে যে উইদিন 7 days আমরা জানতে পেরে যাব যে টপ টিয়ার লিগ কিভাবে শুরু হচ্ছে, উইথ সময় বা তারিখ কবে থেকে আমাদের টপ টিয়ার লিগ চালু হচ্ছে এই বিষয়টা। তো আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো, গতকালের এই মিটিং এ কি কি হলো না হলো সেটা নিয়ে কথা বলবো। তো ভিডিওটাকে আমি দুটো ভাগে ভাগ করছি। প্রথমে কথা বলবো যে আইএসএল ক্লাবস আর আই লিগ ক্লাবস গুলো যে কনসোর্টিয়ামটা তৈরি করেছিল সেই কনসোর্টিয়ামটা কিন্তু এআইএফএফ কে কালকে প্রেজেন্ট করা হয়। তো সেই কনসোর্টিয়ামটা কি ছিল সেটা আমরা প্রথমে জানবো, তারপরে জানবো যে এআইএফএফ সেই কনসোর্টিয়ামটাকে রিজেক্ট করে নিজেদের রোড ম্যাপটা কি নিয়ে আসে, সেটা আমরা পরে ডিসকাস করবো। তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথাই বলবো যে আমি কিন্তু এরকম ইন্ডিয়ান ফুটবল রিগার্ডিং বিভিন্ন রকম আপডেটস, এরকম প্লেয়ার রিভিউ, টিম রিভিউ, ম্যাচ রিভিউ, এইসব নিয়ে কিন্তু আমি ডিটেলসে অ্যানালাইসিস ভিডিও আমি বানাই। তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। তো চলো প্রথমে শুরু করি যে আমরা কিন্তু জানতাম যে আইএসএল ক্লাবসগুলো কি রকম কনসোর্টিয়াম তৈরি করেছে, লাইক ইপিএল মডেল, যেটা আমি আমার লাস্ট ভিডিওতেও কথা বলেছিলাম যে সম্মিলিত ক্লাবস মিলে টোটাল 10 কোটি টাকা কিন্তু অ্যানুয়ালি এআইএফএফ কে আইএসএল ক্লাবস গুলো পে করবে। আর তার এগেনস্টে কিন্তু পুরো ফুটবলের যে কমার্শিয়াল পার্টনার যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আইএসএল ক্লাবসের আন্ডারে থাকবে, মানে পুরো লিগটা দায়িত্ব কিন্তু বা ওনারশিপ কিন্তু আইএসএল ক্লাবসগুলোর হাতে থাকবে। সেখানে ব্রডকাস্টিং থেকে শুরু করে কমার্শিয়ালাইজ থেকে শুরু করে সবকিছু কিন্তু আইএসএল ক্লাবসের হাতে থাকবে। ইভেন যে রেভিনিউটা জেনারেট হবে সেটা কিন্তু সেন্ট্রালাইজ জায়গাতে কিন্তু অ্যাড হবে আর ইকুয়ালি প্রত্যেকটা টিমের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। তো এটা ছিল একটা কনসোর্টিয়াম আইএসএল ক্লাবসগুলোর দ্বারা ক্রিয়েট করা। আই লিগ ক্লাবসগুলো একটা কনসোর্টিয়াম কিন্তু ক্রিয়েট করেছে। তো সেটা কি ছিল সেটা আমরা জেনে নিই। কালকেই আমরা দেখলাম সেটা রিপ্রেজেন্ট হতে এআইএফএফ এর সামনে। ইন্ডিয়ান ফুটবল প্রিমিয়ার লিগ, একটা 18টা টিমের লিগ একটা কিন্তু নিয়ে আসা হয়েছিল। সেখানে কিন্তু প্রায় 15 বছরের একটা ডিল কিন্তু নিয়েছিল। 15 বছরে কিন্তু টোটাল 50 crores রুপিস কিন্তু এআইএফএফ আর্ন করবে সেই লিগটা থেকে। সেখানে প্রথম 5 বছরে কিন্তু পেমেন্ট করবে প্রত্যেকটা ক্লাব মিলে 2,75,00,000 টাকা। তারপরের মানে 5 বছর থেকে 10 বছরের মধ্যে পে করবে হচ্ছে 3,25,00,000 টাকা। তারপরের যে 5 বছর রয়েছে সেখানে কিন্তু প্রত্যেক বছর করে পে করবে 4 কোটি টাকা। তো টোটাল 50 কোটির একটা কিন্তু বাজেট 15 বছরের কিন্তু এই কনসোর্টিয়ামে ছিল। সেখানে 18টা টিম মিলে কিন্তু একটা টপ টিয়ার লিগ চালানো হবে আর লিগটার নাম হবে কিন্তু ইন্ডিয়ান ফুটবল প্রিমিয়ার লিগ। তো এরকম একটা মডেল কিন্তু তুলে ধরা হয়েছিল আই লিগ ক্লাবসগুলোর দ্বারা। আর ইস্ট বেঙ্গল কিন্তু এই এজিএম এর আগে একটা লেটার পাঠায় থ্রু আইএফএ, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, যেটা আমরা জানি যে বেঙ্গল বোর্ড যেটাকে বলে বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশন, সেই আইএফ এর দ্বারা কিন্তু একটা চিঠি কিন্তু কল্যাণ চৌবের কাছে কিন্তু পাঠানো হয় সেই লেটারটা কিন্তু ইস্ট বেঙ্গল যে মুখ্য কর্তা দেবব্রত সরকার, আমরা যাকে ডাক নাম হিসাবে নিতু সরকার বলে চিনি, তো সেই দেবব্রত সরকার কিন্তু জানিয়েছে যে সে কোনো কারণে কিন্তু মিটিংটাতে যোগ হতে পারছে না। কিন্তু এই যে লিগের যে সত্তাতা রয়েছে সেটা কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছেই কিন্তু থাকা উচিত। সর্বভারতীয় ফুটবলারই কিন্তু এই লিগটা কন্ডাক্ট করা উচিত। এরকম ক্লাব ওন লিগের জন্য আমরা এই মুহূর্তে প্রস্তুত নই আর এই জিনিসটা কিন্তু ভালো হবে না তার মত অনুযায়ী। তো কোথাও এই জিনিসটা কিন্তু লেটার কর্তৃক কিন্তু দেবব্রত সরকার কিন্তু জানিয়েছে এআইএফএফ কে। তো এত কিছু শোনার পর এআইএফএফ কিন্তু সব পুরো জানিয়ে দিয়েছে যে আমরা কিন্তু এই মডেলের জন্য এখনো পর্যন্ত প্রস্তুত না। মোদ্দা কথা পুরো দুখানা মডেলই কিন্তু তোমার রিজেক্ট করে দেওয়া হয়েছে যে আমরা এই মুহূর্তে কিন্তু ক্লাব ওন লিগ প্রস্তুত করতে পারবো না, আমরা কিন্তু এটাকে এগ্রি করছি না।
তো কোথাও এই জায়গাটা সব থেকে বড় মাইনাস পয়েন্ট আমি বলবো, যে কোথাও একতা, সবাই নিজের কথা নিজেরা চিন্তা করছে। আইএসএল ক্লাবসগুলো আইএসএল নিয়ে চিন্তা করছে, আই লিগ ক্লাবসগুলো আই লিগ ক্লাবসদের নিয়ে একটা কনসোর্টিয়াম তৈরি করার চেষ্টা করেছে। কোথাও যে একটা সম্মিলিত একটা জোট করে যে একটা সাস্টেন ফুটবল ইকোসিস্টেমকে বিল্ড আপ করা, সেই জিনিসটা কিন্তু আমরা মিসিং দেখলাম এই জায়গাটা থেকে। তো সত্যি কথা বলতে এটাই, যে আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রস্তুত না ওই ইপিএল মডেলে ফুটবল লিগ চালানোর জন্য। কোথাও আমরা এই জিনিসটাতেই প্রমাণ হলো যে নিজেদের মধ্যেই কোনো একতা নেই। আই লিগ ক্লাবস, আইএসএল ক্লাবস, তার মধ্যে কিছু ক্লাবস আবার তাদের নিজেদের মত মতন চলছে। তো আমাদের নিজেদের মধ্যেই কিন্তু ঠিক নেই। তাহলে যাদের নিজেদের মধ্যেই ঠিক নেই, আজ লিগটা যদি কন্ডাক্ট করা হয়, আজ থেকে 5 বছর পর সেই লিগে ভাঙন ধরবে না, এর কি গ্যারান্টি রয়েছে? বোঝা গেল কি বললাম? তো কোথাও এই জিনিসটা হলে আমার মনে হয় বেটার হতো। সেটা গ্র্যান্ড হতো কি না হতো সেটা পরের বিষয়, যে আইএসএল ক্লাবসগুলো আই লিগ ক্লাবসগুলো মিলে একটা সম্মিলিতভাবে একটা মিটিং গঠন করে সেখানে যদি একটা কমিটি গঠন হতো, প্রমোশন রেলিগেশনের পুরো একটা কমপ্লিট ফিক্সচার আসতো, দুটোই লিগ হতো, আইএসএল মানে একটা সুপার ডিভিশন লিগ, একটা ফার্স্ট ইয়ার লিগ, এরকম আসতো, প্রমোশন রেলিগেশনের ব্যাপারটা থাকতো। এই জায়গাটা আমার মনে হয় সব থেকে বেস্ট হতো, তার কারণ এখানে নাম্বার অফ ক্লাবসের কিন্তু সংখ্যাও প্রচুর ভাবতো সেই কমিউনিটিতে, আর সেখান থেকে রেভিনিউ জেনারেটেরও একটা ব্যাপার কিন্তু আসতো, আর এআইএফএফ এরও কিন্তু সেই জায়গাতে একটা মোটা টাকার অঙ্ক কিন্তু সেখানে রেভিনিউ জেনারেট করতে পারতো। তো এই জিনিসটা আমার মনে হয় বেটার হতো, কিন্তু আমি চিন্তা ভাবনা করলে তো আর হবে না। এটা যারা আর কি দায়িত্বতে রয়েছে, যাদের ফ্র্যাঞ্চাইজিস, তারা হচ্ছে বেটার বুঝবে আমার থেকে। তো কোথাও এই জায়গাটাতেই মনে হয় আমরা ফেল করে গেলাম, তার জন্য কিন্তু এই রকম মডেল কিন্তু গ্র্যান্ড হলো না এআইএফএফ এর কাছে। সেটাও সংশয় রয়েছে যে যেই মডেলের কথা আমি বললাম সেটাও আদেও এআইএফএফ এর কাছে গ্র্যান্ড হতো নাকি। কিন্তু এই যে রিজেকশনটা যে করলো দুখানা মডেলই, তো তার এগেনস্টে এআইএফএফ কি নিয়ে আসলো? এআইএফএফ জানিয়েছে যে আমাদের লিগ বা আমাদের টপ টিয়ার লিগ কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনই কন্ডাক্ট করবে। টপ টিয়ার লিগ হোক বা ফার্স্ট ডিভিশন লিগ হোক, যেটা আই লিগের কথা বলা হয়েছে, সেটা কিন্তু এআইএফএফ কন্ডাক্ট করবে। আমরা জানি যে আইডব্লিউএলও কিন্তু এআইএফএফ কন্ডাক্ট করছে। এই মুহূর্তে কিন্তু সাচিস প্রোস্টের সাথে কিন্তু এখনো পর্যন্ত মানে কোনো রকম টার্মস অ্যান্ড কন্ডিশনে কিন্তু এখনো পর্যন্ত এগ্রি হয়নি। তো এআইএফএফ কিন্তু কন্ডাক্ট করছে আইডব্লিউএল। তো সেই রকমই কিন্তু এআইএফএফ কন্ডাক্ট করবে আইএসএল আর হচ্ছে তোমার আই লিগ। সেখানে কিন্তু বলা হয়েছে যে 3 মেম্বার্সের একটা কিন্তু কমিটি গঠন করা হয়েছে, যেই 3 মেম্বার্স কমিটির মধ্যে 3টে আমাদের ফুটবল অ্যাসোসিয়েশন আছে, স্টেট অ্যাসোসিয়েশন যাকে বলা হয়, সেটা হচ্ছে আইএফএ মানে আমাদের বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশন, তারপরে হচ্ছে গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন, তারপর হচ্ছে কেরালা ফুটবল অ্যাসোসিয়েশন। তো এই 3টে অ্যাসোসিয়েশন মিলে কিন্তু একটা কমিটি গঠন হবে, যেই কমিটির হাতে কিন্তু থাকবে যে কিভাবে একটা টপ টিয়ার লিগ আবার নতুন করে রিশেপ করে চালানো যায় সেটা। আর প্লাস 5টা আইএসএল ক্লাবস মিলে, মানে সেখানে মুম্বাই সিটি এফসি রয়েছে, নর্থ ইস্ট ইউনাইটেড রয়েছে, মোহনবাগান রয়েছে, চেন্নাই এনএফসি রয়েছে। তো এরা মিলে একটা 7 দিনের সময় দেওয়া হয়েছে, মানে 22শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বরের মধ্যে, এই 5টা টিমের সাথে প্লাস ডেপুটি সেক্রেটারি অফ এআইএফএফ। তো এদের দায়িত্ব শুধু এটাই থাকবে যে কনস্টিটিউশনে যে চেঞ্জেস হয়েছে সেটা যাতে সুপ্রিম কোর্টের যে আদেশ অনুসারে বা এআইএফএফ নির্দেশ অনুসারে যদি কনস্টিটিউশনটা রচিত হয় বা সংবিধানটা রচিত হয় সেইটা দেখা। আর দ্বিতীয়ত হচ্ছে এই কমিটির যে মেন মোটো থাকবে সেটা হচ্ছে উইদিন 7 days জানানো যে লিগ কিভাবে হবে, লিগ স্ট্রাকচার কিভাবে হবে, আর লিগ কবে শুরু হচ্ছে ডেট সমেত কিন্তু জানাতে হবে। মানে আমরা এই মুহূর্তে বলতে পারি এটা যে 29শে ডিসেম্বরের মধ্যে আমরা কিন্তু জানতে পেরে যাব যে আমাদের টপ টিয়ার লিগ কবে শুরু হচ্ছে। তারপরে কিন্তু আরেকটা জানানো হয় এএফএফ এর তরফ থেকে যে আরেকটা 3 মেম্বার্স কমিটি কিন্তু গঠন করা হয়েছে, সেটা শুধুমাত্র আই লিগ যে ক্লাবসগুলো রয়েছে সেই আই লিগ ক্লাবসের দরুন, সেটা হচ্ছে পাঞ্জাব ফুটবল অ্যাসোসিয়েশন থাকবে সেখানে, অন্ধ্রপ্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশন থাকবে সেখানে, আর মিজোরাম ফুটবল অ্যাসোসিয়েশন কিন্তু থাকবে। এই 3টে ফুটবল ফেডারেশন মিলে কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির কাজ কিন্তু হচ্ছে যে আই লিগ কিভাবে শুরু করা যায় বা আই লিগের কিরকম কাঠামো হতে পারে বা পসিবল ফিকচার কিরকম হতে পারে বা কি করলে ভালো হয়, এই জিনিসটা কিন্তু ক্ল্যারিফাই করতে হবে। এই 3টে অ্যাসোসিয়েশনের কাঁধে কিন্তু ভার গেছে। এএফএফ আরেকটা জিনিসও জানিয়েছে, সেটা হচ্ছে যদি দরকার পড়ে তাহলে কিন্তু ফিফা বা এএফসির কাছে কিন্তু দ্বারস্থ হওয়া যেতে পারে, যে এইরকম
আমাদের যে কন্ডিশনটা চলছে এইখান থেকে রিহ্যাব করার মতন কন্ডিশনস আপনারা সাজেস্ট করতে পারেন। যদি কোনো কান্ট্রিতে এরকম পজিশন যে ইন পাস্টে কখনো এসছে, তাহলে তারা কিভাবে রিহ্যাব করেছে সেই জিনিসটা কিন্তু সাজেশন নেওয়া হতে পারে এএফসির কাছ থেকে প্লাস ফিফার কাছ থেকে। তো এই বলে কিন্তু মিটিংটা শেষ হয়েছে। তো এইটুকু তো আমরা জানতে পেরেছি যে 29শে ডিসেম্বরের মধ্যে কিন্তু আমরা জানতে পেরে যাব যে আমাদের টপ টিয়ার লিগ কবে চালু হচ্ছে। যাই হোক, অনেকটাই লেট হয়ে গেল, কিন্তু অ্যাটলিস্ট হলো, এটাই আমাদের শোনাটা বাকি ছিল। তো যাই হোক, এবার এইখান থেকে আমি বলবো যে তাহলে এতদিন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কি করছিল? এফএসডিএল এর সাথে তো টানাপোড়েন তো এই কটা দিন ধরে তো আর হয়নি, চলছে সেই প্রায় একটা বছর ধরে। তাহলে তোমাদের প্ল্যান বিটা কেন ছিল না? এই যে এত সুন্দর একটা রোডম্যাপ তৈরি করা হয়েছে, একটা আর্জেন্সি দেখানো হয়েছে যে উইদিন 7 days বা উইদিন 10 days এরকম যে একটা আর্জেন্সি দেখানো হয়েছে, তাহলে এই আর্জেন্সিটা আজকে থেকে 3-4 মাস আগে কেন হলো না? যখন কিনা প্রায় এটা শিওর হয়ে গেছিল যে এফএসডিএল কিন্তু বেরিয়ে যাচ্ছে, এফএসডিএল কিন্তু আর রিনিউ করবে না, তো তখন কেন এরকম একটা প্ল্যান বি বা এরকম একটা প্ল্যান আনা হয়নি? এটা কিন্তু প্রথম গাফুলতি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে। দ্বিতীয় জিনিস, যে একটা ট্রাস্ট যে ছিল এআইএফএফ এর উপর, কতটা ছিল সেটা তো আমরা জানি, কিন্তু যেটুকুও ছিল না কেন ফ্যান্সদের তরফ থেকে বা ক্লাবসগুলোর তরফ থেকে যেটুকু ট্রাস্ট ছিল না কেন, সেই ট্রাস্টটা কিন্তু পুরোপুরি একদম পুরো রাজস্থানের মরুভূমিতে প্রায় বালিচাপা পড়ে গেছে এরকম অবস্থা। তার কারণ তুমি তো ফুটবল বডি, তুমি তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, মানে তোমার উপরে আর কেউ নেই ডোমেস্টিক পারপাসে। তাহলে তোমার মতামতটাই কিন্তু সব থেকে প্রথম গ্রান্ট হবে, তুমি কিন্তু ফাইনাল কলটা নেবে। তাহলে তোমার যদি এরকম কন্ডিশনস থাকে যে তুমি সব বিষয় যদি এরকম ফেল করো, টেন্ডার ছেড়েছো সেখানে ফেল হয়েছে, কোনো জিনিস যদি একটু ঠিকঠাক করে করেছে, সুপার কাপ কন্ডাক্ট করেছে, এরকম পরিস্থিতি, তাহলে তোমার যদি এরকম কন্ডিশনস থাকে, তাহলে বাদবাকি যেসব রয়েছে সিস্টেমটা রয়েছে, ইকোসিস্টেমটা তো এরকম ঘেটে যাবে। এটা তো খুব সাধারণ একটা জ্ঞান ধারণা। তো যাই হোক, লেট হয়েছে, কিন্তু অ্যাটলিস্ট হোক, আমরা তো চাই অ্যাটলিস্ট হোক। এই জিনিসটাই যদি আজ থেকে 3-4 মাস আগে থেকে হতো, তাহলে হয়তো আমরা নভেম্বর বা ডিসেম্বর মাস থেকে কিন্তু অলরেডি আমরা ফুটবল সিজনে ঢুকে যেতাম, এতটা কিন্তু আমাদের ডিলে হতো না। এবার 29শে ডিসেম্বরের মধ্যে জানা যাবে, তার মানে আমরা ধরতে পারি পুরো জানুয়ারি মাসটাই বেরিয়ে যাবে, হয়তো ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে পারে। এখনো কোনো ডেট কিন্তু ফাইনালাইজ হয়নি, কালকে থেকে কিন্তু শুরু হবে এই মিটিংটা, মানে 22 তারিখ থেকে 27 তারিখ কিন্তু 22 তারিখ থেকে 29 তারিখ কিন্তু এই ডেটটা দেওয়া হয়েছে। এই 7 দিনের মধ্যে কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল কিন্তু ডিসাইড করতে হবে। তো দেখা যাক কি হয়, কি বেরিয়ে আসে, সেটা নিয়ে তো কথা বলবোই। তো ব্যাস, আর কিছু বলার নেই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের কি মতামত তোমরা একটু কমেন্ট সেকশনে প্লিজ জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটুখানি প্লিজ লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। এর পরের ভিডিওটা যেটা আমি আনবো সেটা কিন্তু বেঙ্গল সুপার লিগ নিয়ে ভিডিওটা আনবো। আমি বেঙ্গল সুপার লিগের প্রত্যেকটা ম্যাচই কিন্তু আমি মোটামুটি দেখছি। আজকে নর্থ 24 পরগনার ম্যাচ ছিল, আমি কিন্তু ম্যাচটা দেখেছি। তো বেঙ্গল সুপার লিগ নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আনবো, তো চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে রাখো। তো ততক্ষণের জন্য শুভরাত্রি, দেখা হবে পরের ভিডিওতে।